প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রে 5 নম্বর, কত নম্বর? 5 নম্বর একদম এনশিওর করার জন্য আজকে এই ক্লাসটি আমরা করব বাংলার শব্দ গঠন এবং উপসর্গ নিয়ে। ঠিক আছে, বাংলা শব্দ গঠন নিয়ে এবং উপসর্গ নিয়ে এই জায়গা থেকে যেই প্রশ্নগুলো তোমাদের বারবার আসে সেই প্রশ্নগুলো আমরা প্রশ্ন দেখব প্লাস সমাধান সহ দেখব। তো কি করতে হবে? সবাই প্রথমে যখন লাইভে যুক্ত হবা সবাই প্রথমে কি করে দিবা? শেয়ার করে দিবা। কি করে দিবা? শেয়ার করে দিবা। সবার আগে শেয়ার করে দিবা, তারপরে খাতা নিয়ে কলম নিয়ে তারপর নোট করবা। ঠিক আছে? আমার সব কিছু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবাই কি করো? সবাই শেয়ার দিয়ে দাও। সবাই কি করো? সবাই শেয়ার দিয়ে দাও। সবাই শেয়ার দিয়ে দাও। সবাই শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, সবাই শেয়ার দিয়ে দাও। কি করে দিবা? সবাই শেয়ার করে দিবা। তো আমরা কি নিয়ে কথা বলবো? বাংলা শব্দ গঠন, উপসর্গ। আচ্ছা দেখো, প্রথম যেই প্রশ্নটা আছে, উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থবোধকতা আছে, আলোচনা করো। ঠিক আছে, সবাই শেয়ার দিয়ে দাও। সবাই কি শেয়ার দিতেছো? সবাই শেয়ার দিতেছো? সবাই শেয়ার দিয়ে দাও। সবাই শেয়ার দিয়ে দাও। তোমরা সবাই শেয়ার দিলে তারপরে ক্লাস শুরু করবো। আজকে রাগ করে দিলাম, যাও। আজকে রাগ করলাম, সবাই যদি শেয়ার দেও তাহলে আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও। সবাই শেয়ার দিছো? শেয়ার দিয়ে ডান লেখো। এবং কে কেমন আছো আমার কলেজের ভাই বোনেরা সবাই জানাও, কে কেমন আছো সবাই জানাও। সবাই ক্লাসে জয়েন করো। ঠিক আছে, আমি আমার সবগুলো গ্রুপে, তোমাদের সহপাঠীদের সবগুলো গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে, আমি এরকম অহেতুক কথা কম বলবো, তোমরা শেয়ার করে দিবা। সবার যখন শেয়ার হয়ে যাবে তখন আমি ক্লাসে চলে যাব। ঠিক আছে, ক্লাসে সংযুক্ত হয়ে যাব। সবাই কি করে দাও? শেয়ার করে দাও। যারা যারা শেয়ার দিয়েছো শেয়ার দিয়ে ডান লিখো। এবং কেমন আছো আমার কলেজের ভাই বোনেরা একটু আমাকে জানিয়ে দাও। ভাইয়াকে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তোমরা সবাই কেমন আছো বলো আমাকে। তোমরা সবাই কেমন আছো? সবাই সুস্থ আছো তো? আজকে বাংলা দ্বিতীয় পত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। সবাই খাতা নিয়ে কলম নিয়ে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবা, যেন 5 নম্বর সুন্দরভাবে লিখে আসতে পারো এবং 5 নম্বর এনশিওর হয়। আমি কি ক্লাসটা শুরু করব? আমাকে বলো, ক্লাসটা কি শুরু করব? তোমরা যদি বলো যে হ্যাঁ শেয়ার ডান হয়ে গেছে, সবাই শেয়ার দিয়ে দিছো, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেব। সবার কি হয়েছে? শেয়ার ডান, শেয়ার ডান। সবাই শেয়ার ডান দিয়ে দাও। সবাই শেয়ার ডান বলে দাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, সবাই কি শেয়ার দিছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, সুস্থ আছে। তোমরা সবাই কেমন আছো? প্রস্তুতি কেমন তোমাদের? বাংলার প্রস্তুতি কেমন তোমাদের একটু জানাও তোমাকে। বাংলার প্রস্তুতি কেমন? এই ক্লাসের পরে আমরা আজকে কি বাংলা শব্দ গঠন ও উপসর্গ নিয়ে কাজ করব। এরপর বাংলার কোন টপিক তোমাদের বেশি দরকার আমাকে একটু জানাও। ঠিক আছে, বাংলার কোন টপিক তোমাদের ক্লাস নেব একটু জানাও তো। সবাই একটু জানাও আমাকে যে বাংলার উপর কোন টপিকের উপর ক্লাস নিলে তোমাদের ভালো হবে, আমাকে একটু জানাও। সবাই বলো তো একটু, বাংলার এর উপর কোন ক্লাসটা নিব? এই মাত্র 11টা শেয়ার কেন? সবাই যে দেখতেছো এতক্ষণে 50 প্লাস শেয়ার হয়ে যেত। কত? 50 প্লাস শেয়ার হতে হবে। যদি সবাই শেয়ার দেয় তাহলে 50 প্লাস শেয়ার হবে, তারপর ক্লাসটা শুরু করব। সবাই যুক্ত হয়ে যাক। ঠিক আছে, তারপর আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, এই তো ক্লাসটা কি শুরু করব? বলো আমাকে, ক্লাসটা কি শুরু করে দিব? সবাই বলো, ক্লাসটা কি শুরু করে দিব? আচ্ছা আচ্ছা, এই যে শুরু করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে কি বললাম? উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থবোধকতা আছে। অর্থবাচকতা কি? নিজের অর্থবাচকতা, নিজস্ব কোনো অর্থবাচকতা আছে কিনা, মানে শুধু উপসর্গের নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে কিনা। আর অর্থবোধকতা হচ্ছে কোনো একটা শব্দের আগে বসে নতুন কোনো অর্থ সৃষ্টি করতে পারে, নতুন কোনো শব্দ সৃষ্টি করতে পারে এবং অর্থেরও কি করতে পারে, নতুন কোনো অর্থ তৈরি করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অর্থবোধকতা। ঠিক আছে, আচ্ছা শেয়ার ডান। সবাই শেয়ার দিয়েছো? বলো, সবাই কি শেয়ার দিয়েছো? বুঝলাম না তোমাদের অনুপস্থিতি এত কম কেন, আমাকে বলো। এই সবকিছু ফ্রিতে সবকিছু হচ্ছে, এই জন্য কি তোমরা এত এরকম করতেছো? বলো, ফ্রি কি মানে ফ্রি
ফ্রি জিনিসগুলো কি এরকমই হয় বলো তোমাকে একটু, সবাই বলো, সবাই বলো, ক্লাসগুলো কি আমাদের ভালো লাগে? বলো, সবাই বলো, ক্লাসগুলো কি আমাদের ভালো লাগতেছে? সবাই বলো, ক্লাস কি ভালো লাগে? আমাদের সবার বাংলা দ্বিতীয়, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি, তারপর আমাদের আইসিটি, ঠিক আছে, তারপর আমাদের ভূগোল, পরিণতি, ইসলামী ইতিহাস যে ক্লাসগুলো হচ্ছে, পরীক্ষা নিয়ে হচ্ছে, সবগুলো ঠিক আছে কিনা বলো, সবাই জানাও। তোমরা যদি শেয়ার করে দিতে তাহলে আমি এতক্ষণে ক্লাসে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, ক্লাস শুরু করে দেন ভাইয়া। ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি। আমি সব জায়গায় তোমাদের শেয়ার দিয়ে দিতেছি, এজন্য একটু লেট করতেছি। আচ্ছা ওকে, দেখো, অর্থহীন অথচ অর্থদ্যোতক যে সকল শব্দ, যে সকল অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের পরিবর্তন সংকোচন দেখো পরিবর্তন করবে, তারপর কি করছে সংকোচন বলছে, পরিবর্তন করবে, তারপর সংকোচন করবে, প্রসারণ করবে, কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে, অন্য কোনো পরিবর্তন সাধন করে, সেই সব শব্দকে বাংলায় উপসর্গ বলে। ঠিক আছে, তাহলে কার কার পূর্বে বসবে বলছে, কার কার পূর্বে বসবে? দেখো, অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কি বলছে? অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলো কি করবে? অর্থের পরিবর্তন করবে, তারপর কি করবে? সংকোচন করবে, প্রসারণ করবে, কিংবা অন্য কোনো পরিবর্তন সাধনের মাধ্যমে অর্থ তৈরি করবে, অর্থ সাধন করবে। সেই সব শব্দকে আমরা কি বলবো? উপসর্গ বলবো। দেখো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো। উপসর্গ কি সবাই বুঝো? উপসর্গটা কি এটা বলো আমাকে, এটা আগে বলো। উপসর্গ মিনিং কি? উপসর্গ কি এটা বুঝো? আমাকে একটু জানাও তো, উপসর্গ কি একটু বলো তো নিজের বাক্যে, নিজের এক কথায় বলো তো আমাকে, উপসর্গ কি বা কাকে বলে? একটু সবাই বলো, উপসর্গ কি এক বাক্যে একটু আমাকে বলো সবাই। সবাই কমেন্ট করো যে উপসর্গ বলতে তুমি কি বুঝো, উপসর্গ বলতে তুমি কি বুঝো আমাকে একটু সবাই বলো, সবাই বলো উপসর্গ বলতে কি বুঝো তুমি, সবাই বলো একটু, সবাই বলে দাও উপসর্গ বলতে তুমি কি বুঝো। সবার কমেন্ট চাচ্ছি আমি, সবার কমেন্ট। অর্থনীতি ক্লাস চাই, ঠিক আছে, অর্থনীতি ক্লাস আমি নিব, ঠিক আছে, অর্থনীতি সাজেশন ক্লাস হয়ে গেছে। জি, ফাইজা বলছে স্যার অনেক ভালো লাগে। আচ্ছা, শেয়ার ডান, শেয়ার ডান। আচ্ছা, উপসর্গ কি কেউ একটু বলো, উপসর্গ কি একটু বলো তোমার নিজের ভাষায়, তোমার নিজের ভাষায় বলো, তোমার নিজের ভাষায় একটু বলো তো উপসর্গ কি। আচ্ছা, আমি উপসর্গ কি একদম সহজে যদি বলি তাহলে বললাম যে সেই সকল এই যে অব্যয় শব্দ, অব্যয়গুলো আমি তোমাকে বলছিলাম, অব্যয় কাকে বলে এবং অব্যয়গুলো আমি তোমাদের বলছিলাম ক্লাসে, এবং কৃদন্ত বা নাম শব্দ, সেগুলো কি করবে? আমাদের শব্দের পূর্বে বসে কি করবে? তার পরিবর্তন করবে, তারপর কি করবে? প্রশমিত করবে, সংকোচন করবে, প্রসারণ করবে, বা অন্য একটা অর্থ পরিবর্তন করবে, তাকে বলে কি? আমাদের উপসর্গ। তারপরে দেখো, আমাদের উপসর্গকে মানে প্রধানত কয়ভাবে ভাগ করছে? আমাদের খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ, ঠিক আছে, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আর এই বিষয়টা বলছি যে সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসে যে তোমার এটা নবীর থেকে আসে, তুমি এটা মনে রাখবা যে আমাদের খাঁটি বাংলা উপসর্গ এটাই বেশি, মানে 21টা। আমাদের খাঁটি বাংলা উপসর্গ কয়টা? এই নোট করো, খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। এই যে সুন্দর একটা কথা বলছো সজীব আহমেদ, শব্দের পূর্বে বসে যে শব্দের নতুন অর্থ তৈরি করে, গোট গোট। তারপরে দেখো, খাঁটি বাংলা উপসর্গ কি? 21টা। আর বললাম কি সংস্কৃত বা তৎসম, তাহলে সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। এবং অন্যান্য অনেক রকমের অনেকগুলো বিদেশি উপসর্গ আছে। এরপরে দেখো, যেমন বলছে এই যে ও না ওগারাম, সুবি নি আ, ইতিবাদী কদবর, আসু বিনি, ঠিক আছে, প্রপরি, এগুলো হচ্ছে মানে এগুলো বললাম কি খাঁটি বাংলা, আর প্রপরি হচ্ছে কি আমাদের সংস্কৃত, উপ এগুলো হচ্ছে সংস্কৃত। তাহলে দেখো আ পরি নি উপ, এগুলো তোমাদের কয়েকটা উদাহরণ দিছে। কিন্তু এই সমস্ত অব্যয় শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই, এই কথাটা অবশ্যই লাগবে। নিজস্ব কোনো কি, এই সকল অব্যয় শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। তবে এগুলো যদি গমন, দেখো ভালো করে দেখো, গমন, তারপর হচ্ছে দর্শন, ফল, কুল শব্দের পূর্বে বসে, তবে শব্দগুলোর পরিবর্তন, তাহলে কি হলে দেখো শব্দগুলোর দ্বারাই আগমন, পরিদর্শন, নিষ্ফল, উপকূল, এগুলো কি নতুন শব্দ
দেখো এছাড়াও বলছে, এছাড়াও দেখা যাচ্ছে শব্দগুলো অর্থে কোনো না কোনো কি হচ্ছে পরিবর্তন সাধিত হচ্ছে। দেখছো, অর্থে কোনো পরিবর্তন সাধিত হচ্ছে। আচ্ছা, উপসর্গ হলো পূর্ববর্ষে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। গুড, মরিয়ম আক্তার। এই যে এমডি আলী বলছে উপসর্গ কোনো স্বাধীন ভাষা নেই। গুড, সুন্দর কথা বলছো। এই তো দেখছো তোমাদের এক একজনের মধ্যে এক এক মানে সৃষ্টিশীল ক্রিয়াশীল কথা বের হচ্ছে। তারপর বলছে এই কারণেই বলা হয় উপসর্গের কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত না থাকলে উপসর্গের কোনো অর্থ নেই বা থাকে না, কিন্তু কৃদন্ত বা নাম শব্দের সাথে যুক্ত হলেই আশ্রিত শব্দকে অবলম্বন করে বিশেষ বিশেষ কি অর্থবোধকতা সৃষ্টি করে। বুঝতে পারছো? বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। এই সবাই শেয়ার করে দাও, আমার কলেজের ভাই বোনেরা সবাই শেয়ার করে দাও। তার মানে আমি বুঝাচ্ছি যে মানে নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু কি আছে অর্থবোধকতা আছে। শুধু দেখো তো, শুধু পরি, শুধু নি, শুধু উপ, ঠিক আছে। ও না ওগারাম সুবি নি ইতিপাতি কদবর আসুবিনি প্রপরা অপ, এগুলা এক একটার কোনো নিজস্ব কোনো অর্থবাচকতা আছে? তুমি বলো। ও অর্থ দেখ কিছু বোঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু অকাজ যদি হয়, কাজের আগে যদি অলাগাই দিয়ে অকাজ, দেখো খারাপ খারাপ অর্থ হয়ে গেছে, একটা নতুন একটা অর্থের পরিবর্তন আসছে। আবার উপ, দেখো সাগরের আগে যদি আমি উপ লাগাই উপসাগর, ঠিক আছে, শহরের আগে যদি উপ লাগাই উপশহর, নতুন আরেকটা অর্থ পেয়ে গেছি। শুধু উপ দিয়ে কোনো অর্থ প্রকাশ পায় না, শুধু নি দিয়ে কোনো অর্থ প্রকাশ পায় না। মানে বোঝা যাচ্ছে এই উপসর্গগুলা, সেটা খাঁটি বাংলা উপসর্গ হোক, সংস্কৃত উপসর্গ হোক, কিংবা অন্য বিদেশি উপসর্গ হোক, সেটা শব্দের আগে বসে, নাম শব্দ হোক কৃদন্ত শব্দ হোক, তার আগে বসে কি করবে? অর্থের কি করবে? অর্থের প্রশমন ঘটাবে, অর্থের সম্প্রসারণ ঘটাবে। তারপর কি বলছে? অন্য কোনো অর্থের পরিবর্তন ঘটাবে, ঠিক আছে, নতুন শব্দ গঠন করবে। সেটাকে আমরা উপসর্গ বলবো। আর এর মাধ্যমে প্রমাণ পায় যে উপসর্গে কি অর্থবাচকতা আছে কিন্তু অর্থবাচকতা নাই কিন্তু অর্থবোধকতা আছে। আচ্ছা, এরপরে জি ভাইয়া ক্লিয়ার। তারপরে দেখো, এরপর আরেকটু দিচ্ছে, দেখো তবে বাংলা ভাষায় এই দেখো অতি, প্রতি, ইতি, ভর, ওই যে আমি যেগুলো বলছি উপসর্গের স্বাধীন প্রয়োগ লক্ষ্য করা যায়, ঠিক আছে। অতি কথাটা স্বাধীনভাবে ব্যবহার করা যায়। তার মানে কিছু এক্সেপশনাল, এটা তুমি লিখে দেবা। তার মানে স্যার বলবো যে সে ঠিকই অন্যদের মতো সাধারণভাবে মুখস্থ করে নাই যে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থবোধকতা আছে। কিভাবে? দেখো সে আবার ঠিকই ভালো করে পড়ছে যে কিছু কিন্তু তবে বাংলা ভাষায় অতি, প্রতি, ইতি, ভর। দেখো ইতি দ্বারা আমি বুঝাই কি? ইতি দ্বারা কি? ইতি টানলাম শেষ, ঠিক আছে। তারপরে অতি, অধিক, প্রতি তোমার প্রতি কারো জন্য, ঠিক আছে, ভর, এই যে ভর, এগুলো দ্বারা এক একটা আলাদা আলাদা নিজের অর্থ বাচকতা প্রকাশ পায়, ঠিক আছে। এই এক্সেপশনগুলো তুমি ধরে ধরলা। যেমন দেখো অতি চালাকের গলায় দড়ি, এই অতি, অতি দেখছো, এই কথাটা আমাকে এই জায়গায় আনলাম। দেখো শুধু এই অতিটা উপসর্গ হিসেবে ব্যবহৃত হলেও এই অতি কথাটার অর্থ কি অর্থবাচকতা আছে। তাহলে এক্সেপশনাল কয়েকটা আছে, সেগুলো কি তোমাকে তুলে ধরতে হবে। কি কি? অতি, প্রতি, ইতি, ভর। সবাই এটা কমেন্ট করো। ইতি, প্রতি, ইতি, ভর। ইতি, প্রতি, ইতি, ভর। সবাই কমেন্ট করো, সবাই। এই চারটা সবাই কমেন্ট করো। ইতি, অতি, প্রতি, ইতি, ভর। বলো বলো অতি, সবাই কমেন্ট করো। অতি, প্রতি, ইতি, ভর, এই উপসর্গগুলো কি স্বাধীনভাবে প্রয়োগ ঘটে, মানে অর্থ কি অর্থবাচকতা আছে, ঠিক আছে, এগুলো এক্সেপশনাল। এর কমেন্ট করো সবাই, সবাই কমেন্ট করো, তাহলে আমি সামনে পরে আগাবো। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এই তোমরা কি শিখতে চাইতেছো না নাকি বলো আমাকে? এটা যদি কমেন্ট করে দাও তাহলে তোমার আজকে ক্লাসটা মনে থাকবে যে স্যার বলছিল যে যে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থবোধকতা আছে। এর মধ্যে এই চারটা বলছিল কি? বলো। প্রতি, অতি, ইতি, ভর, এই চারটার কি আছে? অর্থবাচকতা আছে। সবাই এই যে শব্দের পূর্বে, হ্যাঁ গুড, দিবস, হ্যাঁ গুড, এই যে সবাই লিখে দিছ, আস্তে সবাই লিখে দিয়েছ অতি, প্রতি, ইতি, ভর। গুড, সবাই লিখে দাও, সবাই লিখে দাও। আচ্ছা, এরপরে দেখো তবে এ কথা সত্য যে এগুলোর ব্যবহার কি সীমিত, খুব কমই আমরা ব্যবহার করি।
তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা সবাই বলো একটু, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। তারপরে দেখো এবারে 2 নম্বর প্রশ্ন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম যেটা বলছি, এবারও যে কত বোর্ডে এটা আসবে, কতগুলো বোর্ডে যে প্রথম প্রশ্নটা আসবে এটা বলার বাহিরে। এই প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি কি, অনেক বেশি কমন, অনেক বেশি কমন। দেখো নিচের উপসর্গগুলো দিয়ে শব্দ তৈরি করো এবং বাক্যে প্রয়োগ দেখাও। তোমাকে কয়েকটা দিয়ে দিবে, সেগুলো হতে পারে তৎসম থেকে বলতে পারে, মানে তোমার দেশি খাঁটি বাংলা উপসর্গ বলতে পারে, বিদেশি উপসর্গ দিতে পারে, মানে অনেকগুলো উপসর্গ তোমাকে দিয়ে দিবে 8-10টা। সেগুলো দিয়ে তুমি কি করবা, নতুন শব্দ তৈরি করবা এবং বাক্যে প্রয়োগ করে দেখাবা। দেখো এই যে অ না অগারাম, দেখো এই যে অগা পাইছে, ঠিক আছে। এই যে আশুবিনি, এই যে আশুবিনি, সুবিনি আ, এই যে সুবিনি আ, ইতিপাতি কদ অবি, এই যে দেখো এগুলো সবগুলোই কি আমাদের বাংলা এবং বাংলা উপসর্গের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এগুলো দিয়ে তুমি কি করবা, শব্দ তৈরি করবা। দেখো এই যে অগা দিয়ে বলছি, অগারাম, দেখো মানে অর্থ কি, দেখো অর্থ দেখো, শ্যামের মতো অগারামকে দিয়ে এই কাজ হবে না। দেখো অগারামকে দিয়ে বুঝেছি কি জানো, মানে আমরা বলি না ব্যাককল, বলি বলো, বলি কিনা ব্যাককল বলি, বলি না আমরা, বা যে অনেক মানে বলদ টাইপের, বলদ কিসিমের হয় যারা, ঠিক আছে, এই অগারাম, ঠিক আছে, এই অগারাম দিয়ে এরকম প্রকৃতির মানুষকে বোঝায়। তাহলে শ্যামের মতো, এটা তোমার বন্ধুর যে কোনো বান্ধবীর নাম বলে দিবা যে ওর মতো অগারামকে দিয়ে এই কাজ হবে না। তারপরে অজ, অজ দিয়ে দেখো, অজ মূর্খ, রাম একটা অজ মূর্খ, মানে একদম যার কোনো অক্ষর জ্ঞান নাই, এরকম হচ্ছে এই অর্থে অজ মূর্খ ব্যবহৃত হয়। তারপরে আর, আর খেপা, রফিকের মতো আর খেপাকে দিয়ে এ কাজ হবে না, যে সহজেই কি হয়ে যায়, খেপে যায়, একটু কিছু বললেই সে খেপে যায়, তার দ্বারা ধৈর্যশীল কাজ সম্ভব নয়। তারপরে আবো, আবো ছায়া, ঠিক আছে, তাহলে আবো ছায়া বসে সে যেন কি ভাবছে। গুড। এই তোমরা শুধু মেসেজে কেন একজন একজনের সাথে আড্ডা দিচ্ছ বলো তো? এই আমি বলবো, এই মরিয়ম, সুমাইয়া, ঠিক আছে, তোমরা বলো তো, যে 4টা শব্দ বলছি, উপসর্গ বলছি, এই 4টা উপসর্গ আমাকে বলো, কমেন্ট করে দেখাও তো, তোমার জন্য ডিটেনশন এটা। তোমরা এই কি বলে ক্লাসে আইসা কি করতেছো, বান্ধবীদের খোঁজ খবর নিতেছো, ওই 4টা উপসর্গ যেগুলোর কি আছে, অর্থ বাচকতা আছে, কমেন্ট করো। এই মরিয়ম আর সুমাইয়া আক্তার কমেন্ট করো দ্রুত, আমি তোমাদের কমেন্ট দেখবো। তারপরে দেখো নি, নি দিয়ে নিখোঁজ আছে, স্বাধীনতার পর জহির রায়হান নিখোঁজ হয়ে যান, গুড, আমাদের একজন কিংবদন্তি। তারপরে ভর, এই যে ভরপুর, বাগানটি ফুলে ভরপুর। তারপরে সু, তাহলে তারপরে যে একদিন মানে সুদিন, সুদিয়ে কি সুদিন, তাহলে একদিন বাংলাদেশে সুদিন আসবে। তারপরে ওই যে হা দিয়ে দিছে, হা, তাহলে হাবাত, হাবাত, তার মতো হাবাতে লোক দিয়ে এ কাজ হবে না। তার মানে তুমি নতুন শব্দ এই জায়গায় যে উপসর্গগুলো দেওয়া থাকবে, যে উপসর্গ দেওয়া থাকুক, তুমি করবা নতুন শব্দ তৈরি করবা এবং সাথে একটা বাক্য তৈরি করে প্রয়োগ দেখাবে। তারপরে দেখো, তারপর ছিল কি নির, তাহলে বলছে নি ছিল নি, তাহলে নির্ভর, নিজের সামর্থ্যের উপর নির্ভর করা উচিত, ঠিক আছে। তারপরে দেখো অবি, অবি, অভিষেক, অভিষেকেই 100 রান করা ক্রিকেট গৌরবের বিষয়। তারপর হচ্ছে অপব্যয়, অপব্যয় দিয়ে কি হয়, অপব্যয়, অপব্যয়, অপব্যয়ীরা শয়তানের ভাই, মানে বলছে অপ দিয়ে অপব্যয় হয় আর অপব্যয়ীরা শয়তানের ভাই। দেখো এটা কি সহজ লাগতেছে? ও কমেন্ট করে না, তাই সমস্যা নাই, আমি যেটা বলছি কাজটা করো, তোমার জন্য এটা লাগবে। বলছি কি যে 4টা উপসর্গ উপসর্গের অর্থবাচকতা নাই, সাধারণত যে 4টা উপসর্গের অর্থবাচকতা আছে সেগুলো তুমি কমেন্ট করো, তোমরা দুজনেই, মরিয়ম এবং সুমাইয়া আক্তার। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, অথবা উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এই 2 রকমের যে কোনো এক টাইপের প্রশ্ন আসবে। অথবা আবার বলছে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ প্রত্যেক প্রকার উপসর্গের পরিচয় দাও, ঠিক আছে। ময়মনসিংহ বোর্ডের মধ্যে এটা 2023 সালে আসছিল। দেখো অর্থহীন অথচ অর্থদ্যোতক যে সকল অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের পরিবর্তন, সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে সেসব অব্যয় শব্দকে বাংলা উপসর্গ বলে।
যেমন ওই যে আপরিনি উপপ্রবতী, অর্থাৎ যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই অব্যয়সূচক শব্দ বা শব্দাংশই হলো উপসর্গ। যেমন প্র দিয়ে বানাইছে কি প্রহার, এখানে প্র উপসর্গ, প্রহারে প্র কি উপসর্গ। বুঝে আমি তখন বলছিলাম যে উপ দিয়েও কি উপশহর, উপশহর, ঠিক আছে, এগুলো বুঝতেছো। তারপরে মনে করি ধরো ধরো সু দিয়ে, ঠিক আছে, সু দিয়ে সুবাস, ঠিক আছে, সুবাস, এরকম। তারপরে তোমার অনগারাম, এগুলো দিয়ে যে কোনো দিয়ে একটা তুমি বানাবা, সুবি নিয়া ইতিপাতি কদবত। তারপরে তোমার এই যে আমাদের যেগুলো যতগুলো কি আছে ফার্সি উপসর্গ আছে, যত প্রকার উপসর্গ আছে আমাদের, ঠিক আছে, বিদেশি উপসর্গ, এই সবগুলো দিয়ে যেই শব্দগুলো আসবে, এখন যেহেতু এই জায়গায় আমাকে বলে দেয় নাই যে কোন উপসর্গ, সবগুলো উপসর্গে তুমি কি করবা উদাহরণ দিয়ে দিবা। আচ্ছা, এরপরে দেখো বাংলা ভাষায় উপসর্গকে কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। সংস্কৃত উপসর্গ, বাংলা খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, এই তিনটা। সবাই বলো কয় ভাগে ভাগ করা হয়েছে উপসর্গকে, সবাই কমেন্ট করো। 3 ভাগে, সবাই বলো সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, সবাই কমেন্ট করো। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, সবাই কমেন্ট করো। গুড, সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্ট করে দাও। আমাদের যে বাংলা ভাষার উপসর্গ সেগুলো কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, সবাই কমেন্ট করো। এই আমি কমেন্ট পাচ্ছি না কেন? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে দাও, সবাই কমেন্ট করে দাও। উপসর্গ কত প্রকার? 3 প্রকার, সবাই কমেন্ট করে দাও। আচ্ছা, এরপর দেখো তাহলে প্রথম আমরা কি শিখবো? সংস্কৃত উপসর্গ। কি শিখবো? সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় প্রচুর সংস্কৃত শব্দ অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে, এর সাথে সংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দে তথা তৎসম শব্দ। সংস্কৃত উপসর্গগুলো কি? সবগুলো কি তৎসম শব্দ, পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন, এগুলো কি শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। এই সমস্ত নতুন শব্দের অর্থ কখনো সংকোচন, আবার কখনো কি হয়, কখনো সম্প্রসারণ ঘটে। সংস্কৃতে মোট 20টি উপসর্গ আছে। কি বলছিলাম? আমি মনে রাখছিলাম যে আমাদের বেশি, মানে খাঁটি বাংলা উপসর্গ বেশি 21টা, আর সংস্কৃত হচ্ছে কয়টা? সংস্কৃত হচ্ছে কয়টা? 20টা। তাহলে সংস্কৃত কয়টা? 20টা, 20টা। আর বাংলা, খাঁটি বাংলা হচ্ছে 21টি, মনে থাকবে? আচ্ছা, আর ওই যে বিদেশি উপসর্গ যেগুলো কি? অগণিত। আচ্ছা, এরপরে দেখো যেমন বলছে, দেখো কি কি 20টি, যথা প্র, পরা, অপ, সমনি, অব, অনু, নি, দু, বি, অদি, সু, উদ, পরিপতি, অবি, অতপি, উপআ, ঠিক আছে। আর এর মধ্যে বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে সুন্দর একটা জিনিস শিখাবো। বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে কতগুলা ইউনিক আছে, সেগুলো হচ্ছে কি? আশুবিনি, আশুবিনি, এই যে আশুবিনি, আশুবিনি, এই 4টা হচ্ছে কি? বাংলা উপসর্গে আছে, সংস্কৃত উপসর্গে আছে। স্যার এখন যদি আশুবিনি এর মধ্যে বলে যে আমি কিভাবে দেব, কিভাবে বুঝবো যে এটা বাংলা নাকি সংস্কৃত উপসর্গ? ঠিক আছে, এগুলো হচ্ছে কি কমন, কি কমন, এগুলো হচ্ছে কি কমন। এই 4টা বাংলা উপসর্গের মধ্যেও আছে, সংস্কৃত উপসর্গের মধ্যেও আছে। তাহলে আশুবিনিটা মনে রাখবা তুমি। এটা তাহলে কি বলতে পারো? অ্যাটলিস্ট 4টা তো মনে রাখতে পারতেছো, 2টার ক্ষেত্রে তুমি কি করতে পারবা? তুমি উদাহরণ হিসেবে দিতে পারবা। আচ্ছা, এরপর আসো বাংলা উপসর্গে। আসো কোথায়? আসো বাংলা উপসর্গে। বাংলা উপসর্গ নাম বা কৃদন্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। তার মানে প্রত্যেকটা উপসর্গই, সেটা সংস্কৃত হোক, বাংলা হোক, বিদেশি উপসর্গ হোক, যেটাই হোক, তা কি করে? আমাদের নাম বা কৃদন্ত শব্দের বা অব্যয়ের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। বাংলা উপসর্গ মোট কয়টি? 21টি। এই যে আ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, সু,
সা সুহা। তাহলে আমি যেমন বলছি অ অনা অগারাম সুবিনি আ ইতিবাতি কদবর আশুবিনি, এবার মনে রাখবা অ অনা অগারাম সুবিনি আ ইতিবাতি কদবর আশুবিনি, এভাবে তোমরা মনে রাখবা, সহজে মনে রাখতে পারবা। আমাদেরকে সারি ভাই মুখস্থ করে দিয়েছিল অ অনা অগারাম, অ অনা অগারাম সুবিনি আ ইতিবাতি কদবর আশুবিনি, এভাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বিদেশি উপসর্গ। ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি ভাষার কতগুলো উপসর্গ বাংলা ভাষায় দীর্ঘদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলো বাংলা ভাষার সাথে অনেকাংশে মিশে গেছে, এখন হুবহু আমাদের বাংলা ভাষার সাথে মিশে গেছে এবং তাই ব্যবহৃত হচ্ছে। বিদেশি উপসর্গ কয়টা? 21টা। তাহলে দেখো এই যে যেহেতু বলে দিয়েছে 21টা, তাহলে এটাও মনে রাখবা 21টা। তাহলে বিদেশি উপসর্গ কি? 21টি। যথা এই যে দেখো এগুলো এই জায়গায় আসে নাই, কয়েকটা ভুল হয়ে গেছে। ফি বদ বে বর ব কম আম খাস লাগর, আমি কয়েকটা মনে রাখছিলাম এই যে আম খাস লাগর আরবি উপসর্গ, আম খাস লাগর, আম খাস লাগর আরবি উপসর্গ। বাজে গড় খয়ের ফুল হাফ, এই যে ফুল হাফ হেড সাপ। ঠিক আছে। তার এগুলো হচ্ছে কি? ইংরেজি। ওই যে হর দিয়ে হর হামেশা আমরা বলি, হর দিয়ে হর হামেশা। আচ্ছা, এরপরে দেখো উপসর্গের আরেকটা 4 নম্বর প্রশ্ন, উপসর্গের সংজ্ঞা দাও। বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো, অথবা উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। যেভাবেই প্রশ্ন আসুক এইভাবেই উত্তর দিবা। অথবা উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা। সিলেট বোর্ডে আসছে, আর কোথায় আসছে? ঢাকা বোর্ডে 2023 সালে। দেখছো? তার মানে ঘুরে ফিরে উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ, উপসর্গের ভূমিকা, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এই প্রশ্নগুলাই বেশি বেশি করে আসবে। যে কোনো বোর্ড এই প্রশ্নগুলাই আসবে। স্যার আজকে যে প্রশ্নগুলা, যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকো এই প্রশ্নগুলো তুমি নোট করেছো, আর যদি এখনো নোট না করে থাকো তাহলে কি করো, অ্যাটলিস্ট এখন থেকে তুমি এই প্রশ্নগুলো লিখে রাখো। প্রশ্ন উত্তর যদি মনে চায় তাহলে তুমি এসএস নিতে পারো, না হয় তুমি কালেক্ট করে নিবা। এখন ক্লাসে কি করো তোমরা ভালো করে বোঝো। আচ্ছা, অর্থহীন অথচ অর্থবোধকতা যে সকল অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলো কি করবে, অর্থের পরিবর্তন করবে, সংকোচন প্রসারণ কিংবা অন্য কোনো অর্থের পরিবর্তন সাধন করবে, সেই সব অব্যয় শব্দকে বাংলা উপসর্গ বলে, যেমন আপরিণী, উপপ্রভৃতি। তারপর দেখো উপসর্গের প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট, উপসর্গের প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট। নতুন নতুন শব্দ গঠনে উপসর্গের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, শব্দের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন কিংবা অন্য কোনো শব্দের পূর্ণতা সাধনে উপসর্গের বিশেষ ভূমিকা রাখে। উপসর্গগুলো নিজস্ব অর্থ না থাকলেও অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে এগুলো অর্থের দ্যোতনা সৃষ্টি করতে পারে। যেমন পয়া শব্দের আগে অ, তারপরে কি অপয়া। দেখছো? পয়া শব্দের আগে কি অ, উপসর্গ বসতে কি হয়ে গেছে, অপয়া শব্দটি গঠিত হয়, যার অর্থ কুলক্ষণ যুক্ত। দেখছো? আলহামদুলিল্লাহ। দেখো এখন ধরো তোমার কাছে মনে করো এই যে পয়া শব্দটা মনে হয়েছে, ওই যে কথা বললাম যে ঠিক আছে হামেশা কথার আগে তুমি হর দিয়ে দিলা, হর হামেশা। ঠিক আছে। ওই যে সুকাজ, ঠিক আছে, অকাজ, ঠিক আছে, ওই যে রামের আগে অগারাম, এরকম তোমার যেই শব্দটা মনে পড়বে পরীক্ষার সময় সেই শব্দটা আগে তুমি মানে উপসর্গের প্রয়োগ দেখে বুঝিয়ে দিবা যে এই শব্দটা এই উপসর্গটা এই শব্দের পূর্বে বসে কি হয়ে গেছে, নতুন একটা শব্দ হয়ে গেছে, মানে অর্থ দ্যোতনা সৃষ্টি করেছে। তাই কি উপসর্গের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এখানে অর্থের সংকোচন হয়েছে। আবার পূর্ণ শব্দের আগে পরি হয়ে গেছে কি পরিপূর্ণ। পূর্ণ একটা কি অর্থ আছে, আবার পরির কথার আগে পূর্ণ কথাটার আগে পরি কি আমার উপসর্গ যখন যুক্ত হয়েছে আরেকটা নতুন অর্থ দ্যোতনা সৃষ্টি হয়েছে, কি হয়ে গেছে, পরিপূর্ণ। এরপর দেখো উপসর্গ যুগে পরিপূর্ণ গঠিত হয়, যার অর্থ সামগ্রিকভাবে ভরপুর। এখানে শব্দের অর্থে সম্প্রসারণ কি হয়েছে, সম্প্রসারণ হয়েছে। এভাবে সংস্কৃত, বাংলা, বিদেশি উপসর্গের দ্বারা বাংলা ভাষায় প্রতিনিয়ত কি হচ্ছে, নতুন নতুন শব্দ হচ্ছে, নতুন নতুন শব্দ সৃষ্টি হচ্ছে এবং নতুন নতুন অর্থ পরিবর্তন হচ্ছে। এভাবে সংস্কৃত, বাংলা ও বিদেশি উপসর্গের দ্বারা বাংলা ভাষায় প্রতিনিয়ত নতুন শব্দ গঠিত হচ্ছে। এ শব্দ দিক বিবেচনা দিয়ে বলতে পারি উপসর্গ বাংলা শব্দ ভান্ডার সমূহকে কি করতেছে, সমৃদ্ধশালী করতেছে। এ কারণে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ সৃষ্টি এবং ভাষার
শ্রী বৃদ্ধিকে উপসর্গের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তার মানে আমি বুঝতে চাচ্ছি যে আমাদের বাংলা ভাষায় আমাদের বাংলা উপসর্গ ছাড়াও সংস্কৃত উপসর্গ, বিদেশি ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, অন্যান্য ইংরেজি উপসর্গ, সব উপসর্গে আমরা বাংলা ভাষায় বিভিন্ন শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থ সৃষ্টি করতেছে, নতুন নতুন শব্দ তৈরি করতেছে, যেগুলোর কি আছে, অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, উপসর্গ কাকে বলে? প্র, অপ, আ, সম, নি উপসর্গগুলোর প্রত্যেকটির দ্বারা একটি করে শব্দ গঠন করো। এই প্রশ্ন দিয়েছে। এখন ধরো এইবার প্রশ্ন এটা না দিয়ে দিল ও নাওগারাম বা আশু দিনি, এই উপসর্গগুলো তোমাকে দিল, দিয়ে বললো যে এই উপসর্গগুলো দিয়ে প্রত্যেকটি দ্বারা একটা শব্দ গঠন করো। তাহলে তুমি দেখো উপসর্গগুলো যদি মুখস্থ করবাই, বিশেষ করে বাংলা এবং সংস্কৃত উপসর্গ, এগুলো মুখস্থ করার পরে প্রত্যেকটা উপসর্গ দিয়ে তুমি একটা সর্বনিম্ন দুইটা শব্দ তুমি গঠন করবা এবং ওই শব্দগুলো দ্বারা বাক্য গঠন করা শিখিয়ে যাবা। কারণ তোমাকে প্রশ্ন এভাবে আসতে পারে যে উপসর্গগুলো দিয়ে দিবে, বলবে নতুন শব্দ গঠন করো এবং বাক্য গঠন করে দেখাও। ঠিক আছে, তার মানে তুমি শুধু মুখস্থ করে যাবা উপসর্গ কাকে বলে, কত প্রকার, কিন্তু এভাবে না আসলে যদি একটু প্রশ্ন কঠিন করে উপসর্গ একটা দিয়ে দিবে, বলবে শব্দ গঠন করো এবং বাক্য গঠন করো, তখন কিন্তু তোমাকে সেগুলো সেইভাবে দিতে হবে। আর যদি খালি সংজ্ঞা দিয়ে আসে তাহলে তো ফুল মার্কস পাবো না। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ এই যে ফাইজা সুন্দর মতো বলে দিয়েছ যে সংস্কৃত উপসর্গ 20টি আর বাংলা উপসর্গ 21টি। অর্থহীন অথচ অর্থবোধকতা যে সকল অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের পূর্ববাসে কি করে, শব্দের সম্প্রসারণ করে, সংকোচন ও প্রসারণ ঘটায় এবং অন্য কোনো অর্থ কি করবে, অন্য কোনো অর্থের পরিবর্তন করবে বা অন্য কোনো অর্থ সৃষ্টি করবে, তাকে কি আমাদের বাংলা উপসর্গ বলে। যেমন ওই যে বললাম ও অনাওগারাম সুবিনিয়া ইতিবাদী কদবর আ সুবিনি, এইরকম যে কোনো একটা দিবা, আ পরে নি উপ এগুলো দিছে। নিচে প্র, অপ, আ, সৌমনি উপসর্গগুলোর প্রত্যেকটি দ্বারা এক একটি করে শব্দ গঠন করে দেওয়া হলো। এখন তুমি দেখো যেগুলো তোমার আসবে সেগুলো তুমি প্রশ্ন তুমি শব্দ তৈরি গঠন করতে পারবে কিনা। এখন দেখো তুমি বাংলা উপসর্গ যে 21টা আছে, সংস্কৃত উপসর্গ যে কয়টা আছে, 21টা আছে, সরি বাংলা উপসর্গ 21টা আছে, সংস্কৃত উপসর্গ 20টা আছে, এগুলো যদি তুমি শব্দ গঠন করতে পারো কিনা দেখো। তারপর দেখো শব্দ গঠন করে সেগুলো দিয়ে বাক্য তৈরি গঠন করতে পারো কিনা দেখো। আমি তো এরকম প্রশ্ন দেখাইছি তোমাকে। এরপর দেখো প্রদত্ত উপসর্গ, দেখো প্র দিয়ে করছে কি, প্রশংসা, প্র দিয়ে করছে কি, প্রশংসা। শব্দের উদাহরণ দেখো, প্রদত্ত শব্দ উপসর্গ প্র, প্রশংসা, অপ, অপরাধ, তারপরে আ, আগাছা, তারপরে সম, সমধিক, নি, নিখুঁত। দেখো তার মানে খুঁত শব্দের আগে নি উপসর্গ হয়ে গেছে কি, নিখুঁত। ঠিক আছে, অধিক শব্দের আগে কি, সম উপসর্গ, সমধিক। আগাছা মানে গাছা কথার আগে আ উপসর্গ, আগাছা। ঠিক আছে, রাজ শব্দের আগে অপ উপসর্গ কি হয়ে গেছে, অপরাধ। আচ্ছা, এরপরে দেখো শব্দ গঠন। এখন যাবো কোথায় আমরা, উপসর্গ তো পড়লাম, এখন কি করব, শব্দ গঠন নিয়ে পড়বো। এই জায়গা থেকে হয় শব্দ গঠন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, অথবা দিয়ে শব্দ গঠন এবং উপসর্গ, তোমার যেটাতে মন চায়। তোমার যে উপসর্গ ভালো না লাগে তুমি শব্দ গঠন দিয়ে করবা। অবশ্যই এখানে গঠনগতভাবে শব্দ কত ভাগে ভাগ করা যায় এবং সেগুলো প্রত্যেকটা প্রকারভেদ, উদাহরণ সহ, অর্থগত উদাহরণ সহ, উৎপত্তিগতভাবে শব্দগত প্রকার কি কি, উদাহরণ সহ, সংজ্ঞা সহ তোমাকে শিখতে হবে। দেখো শব্দ গঠন বলতে কি বুঝো, কি কি উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠিত হয়, উদাহরণ সহ আলোচনা করো। বাংলা ভাষায় শব্দ সমূহকে গঠন অনুযায়ী দুভাগে আমি বলেছি, মৌলিক ও সাধিত। মৌলিক ও কি, সাধিত। তো বলো তো সবাই লিখো, কমেন্ট করো যে বাংলা ভাষায় শব্দ সমূহকে গঠন অনুযায়ী কি, গঠন অনুযায়ী, আর অর্থ অনুযায়ী কি, 3 ভাগে। অর্থ অনুযায়ী কি, 3 ভাগে, আর গঠন অনুযায়ী মৌলিক ও সাধিত, এই 2 ভাগে ভাগ করা যায়। তারপর দেখো বাংলা ভাষায় বিভিন্ন প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। সাধিত শব্দের গঠন প্রক্রিয়াকে শব্দ গঠন বলা হয়। নিম্নলিখিত উপায়ে বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো প্রত্যয় যোগে। দেখো প্রত্যয় যোগে 2 ভাগে শব্দ গঠিত হয়, ধাতুর সাথে প্রত্যয় অর্থাৎ কৃৎপ্রত্যয় যোগে। কি যোগে, কৃৎপ্রত্যয় যোগে। আর এটা হচ্ছে কি, শব্দের সাথে প্রত্যয় অর্থাৎ তদ্ধিত প্রত্যয় যোগে। এখন দেখো কৃৎপ্রত্যয় সবগুলো কি হবে, ক্রিয়া। কৃৎপ্রত্যয় কি হবে সবসময়, বলো, কৃৎপ্রত্যয় সবসময় কি হবে, ক্রিয়া। আর তদ্ধিত প্রত্যয় সবসময় কি, নাম শব্দ। তদ্ধিত শব্দ কি, নাম শব্দ। দেখো চল, ক্রিয়া, তাহলে এটা কি হবে, কৃৎপ্রত্যয়। চল যোগ অন্ত, চলন্ত। এই যে গমন, গমন কথাটা দেখো, গম যোগ অন, গমন। তার মানে কৃৎপ্রত্যয় সবসময় কি হবে, ক্রিয়াপদের সাথে কি হবে, ক্রিয়াপদ বুঝাবে। আর তদ্ধিত প্রত্যয় কি, নাম শব্দ।
নাম শব্দ, মানব, মানব যোগ ইক, মানবিক, ঠিক আছে। বিদেশ যোগ ই, বিদেশ, বিদেশ নাম শব্দ, বিদেশ যোগ ই, বিদেশি, বিদেশ যোগ ই কি, বিদেশি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তারপরে আসো, আচ্ছা এরপরে দেখো উপসর্গ যোগে কি কি, দেখো উপসর্গ যোগে যেমন ওই যে প্র উপসর্গ প্রবাদ, ঠিক আছে। পরা, পরাজয়, অপরূপ, দেখো উপসর্গ যোগে বলে। তারপর দেখো সন্ধি যোগে, উপসর্গ দেখাইলাম। সন্ধি যোগে যেমন বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, দেবযোগ আলয়, দেবালয়। তারপরে সমাসের মাধ্যমে যখন 80তে 20 যার, 80-20 এই পড়াইছিলাম, 80তে 20 যার, 80-20 বহুব্রীহি সমাস, মানে এই জায়গায় কি বুঝাইছে, সাপকে, সর্পকে। ওই যে বলছিলাম নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, এখানে কাকে বুঝেছিল, শিবকে। পঙ্কে জন্মে যা, পঙ্কজ, দেখছো। তার মানে সমাস যোগে, সমাস যোগেও দেখালাম। তারপর দেখো পদ পরিবর্তনের মাধ্যমে, কি পদ পরিবর্তনের মাধ্যমে, প্রামাণ, তার মানে কি হয়ে গেছে, প্রামাণিক। কাল হয়ে গেছে কি, কালিক। পদ পরিবর্তনের মাধ্যমেও কি হয়ে গেল। তারপরে পদের বা শব্দের দ্বিরাবৃত্তিতে দেখো টপ টপ, তারপর হয়েছে কি ভালোয় ভালোয়, ভালোয় ভালোয়, টপ টপ, ঠিক আছে। রিম ঝিম, ঠিক আছে, এরকম। ধ্বনির অনুকারে, ধ্বনির অনুকারেও কি শব্দ গঠিত হয়, যেমন শন শন, বন বন, ঠিক আছে। শন শন বায়ু বয়, বন বন মাছি ভন বন করছে, এরকম ইত্যাদি। নতুন আবিষ্কার, নতুন আবিষ্কারের ফলে ভাষায় নতুন শব্দ গঠিত হয় না, তবে সংযোজন হয়। কি হবে, নতুন শব্দ গঠন করবে না, কিন্তু সংযোজন হবে। যেমন কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি। দেখো আমাদের কি নতুন, নিউ, কি আমাদের মডার্ন ইনভেনশন, কম্পিউটার, ইন্টারনেট। আচ্ছা এরপরে এরপরে দেখো তোমাদের উৎস অনুযায়ী শব্দ কয় প্রকার ও কি কি, উদাহরণসহ প্রত্যেক প্রকার শব্দের পরিচয় দাও। আরেকটা প্রশ্ন, ঠিক আছে। উৎস বা উৎপত্তির দিক থেকে আলহামদুলিল্লাহ বাংলা শব্দসমূহকে 5 ভাগে করা যায়, ঠিক আছে। এটা আমরা জানি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি, এই 5 ভাগে। নিচের উদাহরণসহ আলহামদুলিল্লাহ দেখো নিচে উদাহরণসহ এদের পরিচয় দেওয়া হলো। তৎসম শব্দ, এটা আমরা তোমরা সবাই জানো, বাংলা ভাষায় যে সমস্ত শব্দ কি হয়েছে, অবিকৃতভাবে কোনো রকম পরিবর্তন ছাড়া সরাসরি বাংলা ভাষায় আসছে, অবিকৃত ছাড়া কোনো রকম পরিবর্তন ছাড়া সরাসরি বাংলা ভাষায় এসে কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ। যেমন তোমরা দেখলে জানো, তৎসম শব্দ মুখস্থ করেছিলাম। দেখো সূর্য সংস্কৃত রূপে, দেখো বাংলা রূপে, দেখো সংস্কৃত রূপে কি সূর্য, ঠিক আছে, বাংলা রূপ সূর্য, চন্দ্র, চন্দ্র ইত্যাদি। দেখো সংস্কৃত রূপে বাংলা রূপ দুটো দেখেছে, সূর্য, সূর্য, চন্দ্র, চন্দ্র। আবার চলিত ভাষায় দেখাবো না তোমরা, চাঁদ, ঠিক আছে, এরকম। অরতসম, যে সমস্ত সংস্কৃত শব্দ কি হবে, কিঞ্চিত পরিমাণ কি হবে, পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসবে। ঠিক আছে, দেখো তার মানে অর্ধতম শব্দ। আজকে অসুস্থ ছিলাম, তারপর তোমাদের ক্লাসে গেছি, ঠিক আছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি কোনো একটা ক্লাস তোমাদের মিস না দিই, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে অর্ধতম শব্দ কি, যে সমস্ত কি হবে কিঞ্চিত পরিমাণ, সংস্কৃত শব্দগুলো কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, সেগুলো সেই সমস্ত শব্দকে অর্ধতম শব্দ বলে। সংস্কৃত রূপ দেখো আর বাংলা রূপ দেখো। গৃহিণী হয়ে গেছে কি, গৃহিণী, গৃহিণী হয়ে গেছে কি, গিন্নি। কুৎসিত হয়ে গেছে কি, কুৎসিত। জ্যোৎস্না হয়ে গেছে কি, জ্যোৎস্না। জ্যোৎস্না হয়ে গেছে কি, জোছনা, এরকম। আচ্ছা এরপরে তদ্ভব, এখন আসলে কোথায়, তদ্ভব শব্দ, যে সমস্ত সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে প্রথমে প্রাকৃত, দেখো কিঞ্চিত পরিবর্তন হয়েছে, কিন্তু কি প্রথমে কোথায় গেছে, প্রাকৃত ভাষায় ব্যবহৃত হয়েছে, এবং পরে আরো পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে, সে সমস্ত শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন বধূ সংস্কৃতে প্রাকৃত বহু, বাংলা হয়ে গেছে কি, বউ। দেখছো, বধূ সংস্কৃত ছিল, প্রাকৃত ভাষায় কি হয়েছিল কি, বহু, ঠিক আছে, বাংলায় রূপ হয়ে গেছে কি, বউ। দেখছো আমরা বাংলা ভাষায় কি পারি, মানে বউ কি একদম ভিতর থেকে আসে না, বউ, বধূ কথাটা কেমন জানি আসে না, মানে ভিতর থেকে আসে না, ঠিক আছে। বউ, চন্দ্র, ঠিক আছে, চাঁদ, ঠিক আছে। আমরা অনেক
চান রাইট কই, চান কই, চান বেশিরভাগ কি কই, চান। ঠিক আছে, আমরা কি বলি, এই যে চাঁদ না, আমরা বেশিরভাগ সময় চলিত ভাষায় কি করি, এই যে চান, এইভাবে বলি, চান রাইট বলি। ঠিক আছে, চান রাইট বলি না, এই যে কদিন পরে বলবা। আচ্ছা, এরপরে দেখো দেশি শব্দ। এই যে বাংলা ভাষায় যে সমস্ত শব্দ বাংলা আমাদের পূর্বের, আমাদের এই বাংলা ভূখণ্ডের মধ্যে যারা থাকতো আদিবাসী, ওই আদিবাসীদের নিজস্ব যে ভাষাগুলো ছিল সেগুলো হচ্ছে কি আমাদের দেশি শব্দ। কুড়ি, 20, ঠিক আছে, তারপর হচ্ছে কুলা, ডেকি, এই যে ঝাঁটা, মই, কুলা, এগুলো হচ্ছে কি আমাদের দেশি শব্দ। এগুলো মনে রাখবা, মুখস্থ করো, বিশেষ পর্যন্ত আমাদের কাজে লাগবে, এগুলো মুখস্থ রাখবা। বিদেশি শব্দ, বিদেশি ভাষাসমূহে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সমস্ত শব্দকে বিদেশি শব্দ বলে। দেখুন এই যে চেয়ার, আইন, ল। দেখো চেয়ার কি ইংরেজি ভাষার শব্দ, এই যে আইন, আইন কি ফার্সি, কি ফার্সি, আইন কি ফার্সি ভাষার শব্দ। দেখছো আমাদের বিদেশি শব্দগুলা এরকম, তুমি ওই যে যেগুলো আমাদের ইংরেজি, ফার্সি, আরবি যে শব্দগুলো জানো, যেমন কলম ফার্সি, আরবি ভাষার শব্দ, এরকম তুমি দেখাই দিবা। যতগুলো তুমি পারো 5টা দাও, সমস্যা কি, 5টা দিলে আর বেশি মার্কস পাবা। এখন আসো গঠন অনুযায়ী, গঠন অনুযায়ী শব্দের ক প্রকার ও কি কি, উদাহরণ সহ প্রত্যেক প্রকার শব্দের পরিচয় দাও। ঠিক আছে, আচ্ছা, গঠন অনুযায়ী বাংলা ভাষায় শব্দ সমূহকে দুই ভাগ করা যায়, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। নিচে এদের পরিচয় দেওয়া হলো। আচ্ছা, মৌলিক শব্দ যেগুলো কি জানো, যেগুলো কি করা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, ভাঙা যাবে না। ঠিক আছে, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আচ্ছা, বিভক্তি, প্রত্যয় এবং উপসর্গ যুক্ত থাকে না। এই মৌলিক শব্দগুলোতে কোনো বিভক্ত, কোনো প্রত্যয়, কোনো উপসর্গ, এক কথায় কোনো রকম কোনো কিছু থাকবে না, ব্যবহার করা যাবে না, আগে পরে কিছু থাকবে না। যেমন ওই যে বলছিলাম, যেটা মনে রাখবা কিভাবে, মা লাল গোলাপের 3 নাক পা আছে, মা লাল গোলাপের 3 পা নাক আছে, মা লাল গোলাপের 3 পা নাক আছে। এই যেটা মনে রাখতে পারো, মা, গোলাপ, ভাত, হাত। দেখছো এরকম, আমি যদি বলি তাহলে সবগুলো এসে বলবো, মা লাল গোলাপের 3 নাক, হাত আছে। তারপর সাধিত শব্দ। সাধিত শব্দ দেখো, মৌলিক শব্দ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় যে নতুন শব্দ তৈরি হয় তাই সাধিত শব্দ। তার মানে কোথা থেকে বলছে, মৌলিক শব্দ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নতুন শব্দ যদি গঠিত হয় সেগুলো হচ্ছে সাধিত শব্দ। যেমন কি মেয়ে, গোলাপি, ভেতু, হাতি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো অর্থ অনুযায়ী, কি অনুযায়ী, অর্থ অনুযায়ী। অর্থ অনুযায়ী দেখো, অর্থ অনুযায়ী বাংলা ভাষার শব্দগুলো কয় ভাগ করা যায় ও কি কি, প্রত্যেক প্রকার শব্দের পরিচয় দাও। অর্থগত বাংলা ভাষার শব্দ সমূহকে 3 ভাগে, কয় ভাগে, 3 ভাগে। যৌগিক শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ, যোগরুড়ো শব্দ। যৌগিক 2 হচ্ছে কি রুড়ো বা রুড়ি, 3 হচ্ছে কি যোগরুড়ো শব্দ। সবাই একটু কমেন্ট করে দাও তো যে আমাদের অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। সবাই একটু কমেন্ট করো, যৌগিক শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ, যোগরুড়ো শব্দ। সবাই একটু কমেন্ট করে দাও, 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 আমি তোমাদের কমেন্ট দেখতেছি, সবাই একটু কমেন্ট করে দাও। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে দাও যে অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, যৌগিক শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ, যোগরুড়ো শব্দ। সবাই এই তোমরা শেয়ার দিতেছো না কেন বলো তো, শেয়ার দাও, সবাই শেয়ার দিয়ে দাও ক্লাসটা, সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও, সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও, সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আচ্ছা দেখো, নিচে উদাহরণ সহ এদের পরিচয় দিয়ে দেবো আমরা। যৌগিক শব্দ, বাংলা ভাষায় যে সমস্ত শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয় অর্থের অনুরূপ হয়ে থাকে সে সমস্ত শব্দকে যৌগিক শব্দ বলে। তার মানে এই শব্দগুলা, যৌগিক শব্দগুলা প্রকৃত ও প্রত্যয়ের অর্থ কি থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না, তার অনুরূপই থাকবে। আচ্ছা, এরপরে দেখো, এগুলো অর্থ প্রচলিত অর্থের অনুরূপ। এরকম আরো উদাহরণ হলো, দেখো লাজুক, ছেলেমি, জ্যাঠামি, লাজুক, ছেলেমি, জ্যাঠামি। ঠিক আছে, লাজুক, ছেলেমি, ছেলেমি, ঠিক আছে, জ্যাঠামি। এগুলো হচ্ছে কি আমাদের এই যৌগিক ভাষার শব্দ, যৌগিক শব্দ। ঠিক আছে, যৌগিক শব্দ। তারপরে দেখো রুড়ো বা রুড়ি শব্দ। তারপরে কি রুড়ো বা রুড়ি শব্দ। দেখো রুড়ো বা রুড়ি শব্দ কি, অর্থ কি হবে, প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুরূপ হবে না। অর্থ কি হবে না, প্রকৃত প্রত্যয়ের অর্থের অনুরূপ হবে না। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যে সমস্ত শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের
অর্থের অর্থের অনুরূপ না হয়ে, মানে প্রকৃত প্রত্যয়ত অর্থ ও ব্যবহারিক অর্থ এক হবে না। কি হবে? এক হবে না। কি বললাম? প্রকৃত ও প্রত্যয়িত শব্দের অর্থ ও মানুষের ব্যবহারিক অর্থ কি হবে? এক হবে না। তাদেরকে রূঢ় বা রূঢ় শব্দ বলে। যেমন বাঁশি, বাঁশ যোগ ই। দেখো মূল কথাটা ছিল কি? বাঁশ যোগ ই, বাঁশি। ব্যবহারিক অর্থ আমরা বাঁশ যেটা বলি, বাঁশি কি সেটাকে বলি না। তারপরে প্রকৃতি ও প্রত্যয়ন্ত অর্থ হলো, দেখো বাঁশ নির্মিত যে কোনো বস্তু। তারপরে কিন্তু এর প্রচলিত অর্থ হলো যে কোনো সুরেলা বাদ্যযন্ত্র। তার মানে বাঁশ দিয়ে যে কোনো বস্তু আমরা জানি সাধারণত সেটা কি? আমাদের বাঁশি। কিন্তু আমরা যদি সেটাকে আমরা প্রচলিত অর্থ বলি যে বাঁশি হলো কি? বাদ্যযন্ত্র। তার মানে ব্যবহারিক অর্থ ও ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃত প্রত্যয়ন্ত অর্থ এক হবে না। তেমনি হাতি, হাত যোগ ই। তাহলে দেখো হাত আর হাতি কি এক? এক না। তাহলে তৈল। ঠিক আছে। তারপরে দেখো যুগ রূঢ়, খুব মজার একটা সমাজ সাধিত যে সমস্ত শব্দের অর্থ সম্পূর্ণরূপে সমসমান পদ সময়ের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ পাবে। মানে এই জায়গায় তোমার কি হবে? ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ কি হবে? একই রকম হবে। ব্যবহারিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ একই রকম হবে। পঙ্কে জন্মে যা পঙ্কজ, এমন সবকিছু কিন্তু প্রকৃত অর্থে পদ্ম। দেখছো? তাহলে পঙ্কে জন্মে যা পঙ্কজ। ঠিক আছে। এরপরে দেখো ধাতু থেকে নতুন শব্দ এবং শব্দ থেকে নতুন শব্দ তৈরি 5টি উদাহরণ। এখন দেখো, এখন